পুরো রাজনীতি ঘুরিয়ে দিচ্ছে জামাত। জামাত বলছে তারা ডিসেম্বরে নির্বাচনে প্রস্তুত। এতে ডক্টর ইউনূস কিং কর্তব্য বিমূঢ়। দর্শক, জামাত রাজনীতিতে কঠিন টোপ ফেলে দিয়েছে। আমরা যেটা খেয়াল করছি, একটা হচ্ছে যে হাসিনা চলে গেছে, স্বৈরাচার চলে গেছে, কিন্তু তার সমস্ত প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, সশস্ত্র বাহিনী সব রয়ে গেছে দেশে। বাংলাদেশে অশান্তি লাগিয়ে রেখেছে যেই ভারত পার্বত্য চট্টগ্রামের ইউপিডিএফ এবং অন্যান্য দেশদ্রোহী সন্ত্রাসীদেরকে প্রশিক্ষণ দিয়ে অস্ত্র দিয়ে বাংলাদেশে অশান্তি সৃষ্টি করে রেখেছে এবং যেই অশান্তি এখন চলছে, ঠিক এই সময় কার স্বার্থ রক্ষা করতে, কোন স্বার্থে বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান ভারতে যাবেন? ডক্টর ইউনূস যদি সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে ভারত সফরের অনুমতি দেয়, তাহলে ইউনূসের পতন অনিবার্য। প্রশাসন ঠিক নাই, সব তাদের পক্ষের লোক। এখন আপনি কি করবেন? তার মানে কি নির্বাচন দেওয়ার আগে তো প্রশাসন ঠিক করতে হবে। তার মানে কি জামাতের লোকজন যে প্রশাসন দখল করে নিছে, তাদেরকে না সরাইয়া আপনি নির্বাচন দিবেন কিভাবে? দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখ। পুরো রাজনীতি ঘুরিয়ে দিচ্ছে জামাত। জামাত বলছে তারা ডিসেম্বরে নির্বাচনে প্রস্তুত। এতে ডক্টর ইউনূস কিং কর্তব্য বিমূঢ়। দর্শক, জামাত রাজনীতিতে কঠিন টোপ ফেলে দিয়েছে। এই জামাতের যে দাবি, জামাতের যে সিস্টেম, এটা সারপাস করার কোনো উপায় নাই। একদিকে এখানে মূল সংকটটা প্রফেসর ইউনূসের, কারণ প্রফেসর ইউনূস লন্ডনে যে তারেক রহমানের সাথে গোপন চুক্তি করে এসেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন করে অ্যাট এনি কস্ট তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাবে, বিএনপিকে 240 আসন দিয়ে ক্ষমতা এনে দিবে, সংস্কার ওগুলো কিচ্ছু না, ওগুলো সব বাদ। সংস্কার অনেক চেষ্টা করেছিলেন ইউনূস, কিন্তু সব চ্যাপ্টার ক্লোজ করে দিয়েছে। তারা 2 বছর বসে নাকি সংসদে বসে সংস্কার করবে, অমুক তমুক হাবিজাবি কথা। তা জামাত এটাকে খুব শক্তভাবে নিয়েছে। তো এইসব দান্দাবাজি বাংলাদেশে চলবে না, কোনো পাতানো নির্বাচন আমরা আর হতে দিব না। সংস্কার করতে হবে, পিআর সিস্টেম হতে হবে, জুলাই সনদের সাংবিধানিক ভিত্তি থাকতে হবে, দেন ইলেকশন। এখন এই জায়গাটায় জামাতের বিরুদ্ধে একটা প্রচারণা হচ্ছে যে জামাত নির্বাচনকে ভয় পায়, তারা নির্বাচন ডিলে করতে চায় না। জামাত এত কাজা খেলোয়াড় না। হ্যাঁ, জামাত অতীতে অনেক ভুল করেছে, কিন্তু নির্যাতিত হতে হতে ভুল করতে করতে জামাত যথেষ্ট ম্যাচিউর হয়েছে। তাদের কৌশলটা এবার অসাধারণ। দেখেন কি তারা বলছে, আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন চাই না। আরে ভাই, ডিসেম্বরে নির্বাচন দেন, সমস্যা নেই, আমরা ডিসেম্বরে নির্বাচনের জন্য রেডি। মজা না? এখন কি বলবেন? জামাত বলছে আমরা ডিসেম্বরে রেডি, ফেব্রুয়ারি কেন? আপনারা ডিসেম্বরে চেয়েছিলেন না? আপনাদের আব্বা ওয়াকার 18 মাস বেঁধে দিয়েছিল, সে 18 মাস মানে ডিসেম্বর। উই আর রেডি, সমস্যা নেই। কিন্তু দাবি মানতে হবে আমাদেরটা গায়ের জোরে, তাও কিন্তু বলছে না। গণভোট দেন। এখন গণভোটের বিরুদ্ধে স্বৈরাচারী শেখ হাসিনার মাধ্যমে এবং আওয়ামী লীগের মাধ্যমে বাংলাদেশের যে ক্ষতি সাধন করেছে, তা আগামী 100 বছরে পূরণ করা সম্ভব নয়। বিশেষ করে গত 5ই আগস্টের পরে খুনি স্বৈরাচারী শেখ হাসিনা এবং তার সন্ত্রাসী দলবলকে ভারতে স্থান দিয়ে তাদেরকে সেখানে লালন পালন করে বাংলাদেশের বিরুদ্ধে ক্রমাগত ষড়যন্ত্র করে যাচ্ছে। যেই ভারত বাংলাদেশে অশান্তি লাগিয়ে রেখেছে, যেই ভারত পার্বত্য চট্টগ্রামের ইউপিডিএফ এবং অন্যান্য দেশদ্রোহী সন্ত্রাসীদেরকে প্রশিক্ষণ দিয়ে অস্ত্র দিয়ে বাংলাদেশে অশান্তি সৃষ্টি করে রেখেছে এবং যেই অশান্তি এখন চলছে, ঠিক এই সময় কার স্বার্থ রক্ষা করতে, কোন স্বার্থে বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান ভারতে যাবেন, যেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং এমনকি সামরিক বাহিনীর অনেক প্রতিনিধি বিভিন্ন মিডিয়ার সামনে এসে বলেছে যে এই পার্বত্য চট্টগ্রামের অশান্তির পিছনে ভারতের রয়ের হাত আছে এবং ভারতের সমর্থনই সবকিছু হচ্ছে। এটা জেনেও কি করে সেনাপ্রধান ভারতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন, দেশে অশান্তি রেখে ভারতের জাতিসংঘের শান্তি সম্পর্কে বা শান্তি ব্যাপারে মিটিং করতে? উনি কি ডক্টর ইউনূস, যিনি প্রতিরক্ষা মন্ত্রী, প্রধান উপদেষ্টার পাশাপাশি, সেনাপ্রধান কি ডক্টর ইউনূসের অনুমতি নিয়ে যাবেন নাকি না নিজ সিদ্ধান্তেই যাবেন? যদি নিজ সিদ্ধান্তেই যান উনি, ডক্টর ইউনূসের সাথে এই ব্যাপারে আলোচনা না করে, তাহলে সেটা হবে দেশদ্রোহিতা। তারপরে আসি, যেই ভারতে পলাতক স্বৈরাচারী খুনি হাসিনা তার সদল বলে আশ্রিত এবং জেনারেল ওয়াকারের আত্মীয় এই খুনি হাসিনা, আপনি কি মনে করেন যে জেনারেল ওয়াকার ভারতে যাবে আর খুনি হাসিনা ভারতের সাহায্যে সদল বলে জেনারেল ওয়াকারের সাথে গোপনে সাক্ষাৎ করবে না? এটাকে বিশ্বাস করা যায় যে কোনো প্রকার সাক্ষাতের এবং আলোচনার চেষ্টাও করবে না? আমি তো মনে করি না। ভারতের আশ্রয়ে প্রশ্রয়ে সেই ব্যবস্থা করে দেওয়া হবে। তার মানে কি, যখনই ভারতে এই ধরনের কোনো একটা মিটিং হবে, তখন সেনাপ্রধান কম্প্রোমাইজড হয়ে দেশে ফিরবেন, যা বাংলাদেশের জন্য ভয়ঙ্কর একটা সংবাদ এবং একটা ভয়ঙ্কর আগামী ডেকে নিয়ে আসবে। এই বছরের শুরুতেই আপনাদেরকে বলেছি যে এই বছরের শেষের দিকে দেশে একটা ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হবে। আমি কিন্তু তারই আলামত দেখতে পাচ্ছি। পাকিস্তানের সেনাবাহিনী নিজের দেশের ব্যাপারে এবং আভ্যন্তরীণ বিষয়ে এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সবসময় সচেষ্ট ছিল। তাই বাইরের অন্যান্য কাজে খুব বেশি একটা নিজেকে
জড়াই নাই। তাই পাকিস্তান আজকে এত শক্তিশালী আণবিক বোমা থেকে শুরু করে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র এমনকি যুদ্ধ বিমান পর্যন্ত পাকিস্তান এখন তৈরি করছে। অথচ এই পাকিস্তানকে দেখে ভারত বাংলাদেশের স্বাধীনতার পর থেকে বরাবরই চেয়েছে যে বাংলাদেশের সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী যেন সর্বক্ষণ বাংলাদেশের কাজে ব্যস্ত না থাকে, বরং অন্য কাজে জড়িয়ে পড়ে। তাই স্বাধীনতার পর থেকেই ভারত সবসময় সচেষ্ট ছিল কি করে বাংলাদেশকে অন্যান্য কাজে ব্যস্ত রাখা যায়, যেমন জাতিসংঘের শান্তি মিশন। এবং তা সফলভাবে ভারত রয়ের প্রথম বাংলাদেশ সেনাবাহিনীর যে সেনাপ্রধান জেনারেল এরশাদ, তার মাধ্যমে কিন্তু প্রথম 1988 সালে শান্তিরক্ষা মিশন পাঠায়। সেই থেকে বাংলাদেশ সেনাবাহিনীর এইসব সেনাপ্রধানদের সবসময় নিজের আভ্যন্তরীণ বিষয় বাদ দিয়ে বিদেশে গিয়ে শান্তি রক্ষা করা এবং বৈদেশিক মুদ্রা অর্জন করাই যেন তাদের প্রধান মিশন হয়ে দাঁড়ায়, যেখানে দেশ আস্তে আস্তে স্বাধীনতা হারিয়ে অশান্তিতে পরিণত হয়, দেশের বিরুদ্ধে মারামারি খুনাখুনি হয়, কিন্তু অন্যান্য দেশে গিয়ে যুদ্ধের মাঝখানে সেখানে শান্তি আনার চেষ্টা করে জীবন দিয়ে। অন্যদিকে ভারত বাংলাদেশের সেনাবাহিনী প্রধান হিসাবে এবং অনেক সিনিয়র অফিসারদেরকে নিয়োগ দিতে শুরু করে, যারা বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে গিয়ে ভারতের স্বার্থ রক্ষা করে কাজ করে দেশদ্রোহিতা করে এসেছে এত বছর। সর্বপ্রথম জেনারেল ইকবাল করিম ভুইয়া, উনি সেনাপ্রধান হওয়ার পরেই বাংলাদেশ সেনাবাহিনীর সবচেয়ে বড় ক্ষতি করেছেন এই বাংলাদেশ সেনাবাহিনীকে একটা ব্যবসায়িক সেনাবাহিনীতে পরিণত করে। বিভিন্ন আটা চাল বিভিন্ন ধরনের কলকারখানায় সেনাবাহিনীকে বিনিয়োগ দিয়ে, যা সেনাবাহিনীর প্রফেশন থেকে দূরে সরিয়ে নিয়ে সম্পূর্ণ একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলে এবং সেনাবাহিনী দূরে সরে যায়, নিজস্ব প্রফেশন নিজস্ব যুদ্ধর জন্য যে প্রস্তুতি তার থেকে অনেক পিছনে পড়ে যায়। তার পরবর্তীতে এই ভারত এবং স্বৈরাচারী হাসিনা মিলে জেনারেল আজিজ এবং জেনারেল শফির মতো অযোগ্য, নির্লজ্জ, দুশ্চরিত্র এবং দুর্নীতিবাজ সেনাপ্রধানদেরকে নিয়োগ দিয়ে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে আরো দুর্বল, আরো ধ্বংস করে দেয়। তারপর হাসিনা পতনের আগে আগেই হাসিনার আত্মীয় জেনারেল ওয়াকারকে সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়। অন্যান্য যোগ্য বহু অফিসারকে ডিঙিয়ে তাদেরকে বাদ দিয়ে ওনাকে নিয়োগ দেওয়া হয় শুধুমাত্র হাসিনার আত্মীয় হওয়ার কারণে। ঠিক একইভাবে স্বৈরাচারী শেখ হাসিনা 1997 সালে পার্বত্য চট্টগ্রামে তথাকথিত শান্তি বাহিনীর সন্তুলামার সাথে একটা শান্তি চুক্তি করে, যার মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম থেকে বহু সেনা ক্যাম্প সরিয়ে নেওয়া হয় এবং সন্তুলামাকে একটা মন্ত্রী পর্যায়ে বসিয়ে এই বাংলাদেশ থেকে পার্বত্য চট্টগ্রামকে আলাদা করার জন্য সকল পরিকল্পনা তখন থেকেই আরো শক্তিশালী হয়ে ওঠে এবং পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর যে অবস্থান ছিল তাকে ভয়ঙ্করভাবে দুর্বল করে দেওয়া হয়। 5ই আগস্টের পরে অত্যন্ত পরিকল্পিতভাবে আওয়ামী রাষ্ট্রপতি চুপ্পুকে স্বস্থানে রেখে এই পুরা বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা ভারতের কক্ষিগত করা হয়। জেনারেল ওয়াকার এবং আওয়ামী রাষ্ট্রপতি চুপ্পু মিলে ভারতের পক্ষে দেশ চালাচ্ছে, ডক্টর ইউনূসের হাতে কোনো ক্ষমতা নাই। এবং সেটা বুঝতে পেরেই উনি বিদেশ ভ্রমণ করছেন, আত্মীয় স্বজন 2 মেয়েকে নিয়ে এবং নিজের স্বজনপ্রীতি করে বিদেশ ভ্রমণ করে নিজের সুনাম গেয়ে বেড়াচ্ছেন বাংলাদেশের জনগণের অর্থ ব্যয় করে। সাথে এনসিপি নেতা এবং অন্যান্য দলীয় কিছু নেতাদের সান্ত্বনা পুরস্কার দিতে জাতিসংঘের মিটিংয়ে তাদেরকে সাথে করে নিয়ে যায়। কিন্তু এনসিপির এই নেতারা বোকারা বুঝতে পারছে না যে আড়ালে ফাঁসির রশি কিন্তু তাদেরকে অনুসরণ করছে। ইউনূস কিন্তু তখন তাদেরকে বাঁচাতে আসবে না। মনে রাখতে হবে, গত 16 বছরে এই ডক্টর ইউনূস হাসিনার বিরুদ্ধে এবং হাসিনার অপকর্মের বিরুদ্ধে কোনোদিন কোনো কথা বলে নাই। আন্তর্জাতিক যোগাযোগ এবং ক্ষমতা থাকার পরেও সেটাকে ব্যবহার করে নাই। স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে এই ছাত্ররা ভালো উদ্দেশ্যেই না বুঝে ডক্টর ইউনূসকে নিয়ে এসে প্রধান উপদেষ্টা করে বসিয়ে দিয়েছে। জানি জেনারেল ওয়াকার আমার কথা শুনে গাল ফোলাবেন, সেনাবাহিনীর হাসিনার সুবিধাভোগী অনেক জেনারেল গাল ফোলাবে, কিন্তু আমি কি শুধু একই কথা বলছি, নাকি ভারতের রাজনৈতিক বিশ্লেষক, সামরিক বিশ্লেষক একই কথা বলছে? আমরা এমন একটা টাইমে বসবাস করতেছি, শুধু অবাক আর অবাক হওয়ার ব্যাপার। দেখেন, এআই দিয়ে অনেক কিছু বানানো হচ্ছে এবং কোনটা যে এআই দিয়ে বানানো আর কোনটা যে এআই দিয়ে বানানো না, আমার মনে হয় এআই কে যদি আপনি জিজ্ঞাসা করেন, সে নিজেও জবাব দিতে পারবে না। হ্যাঁ, সে নিজেও বলবে ভাই আমি জানি না, আমার তো এডি কিনা। এটা এমন একটা অবস্থা হয়ে গেছে, কোনটা ফেক কোনটা আসল বোঝা কঠিন। কিছুদিন আগের কথা মনে আছে, এক ভদ্রলোক তার বউ থেকে কিডনি নিছিল, তারপর কিডনি নিয়ে প্রাণ ফিরা পায়া বউর আবার তালাক দিয়ে দিছে। এতে সমাজে একটা ছি উঠা গেল, ধিক্কার দিল ওই ভদ্রলোককে যে মিয়া আপনি কি মানুষ, বউর কাছ থেকে কিডনিটা নিয়ে আপনি বউরে ছাইরা দিলেন, আবার একটা বিয়া করে নিলেন। এটা চারিদিকে ছড়ায় গেল। কিন্তু কিছুদিন পর আমরা কি জানতে পারলাম যে আসলে ওই বউটা কিডনি দেওয়ার আগে ওই ভদ্রলোকের বাড়ি গাড়ি যা কিছু আছে সেটা লেখা নিছে। এবং ওই ভদ্রমহিলা কি করে, তার একটা ভাড়াটিয়া আছে, ভাড়াটিয়া মানে একটা ইয়াং ছেলে, ওই ইয়াং ছেলে রুমে যায় শুয়ে থাকে। একদিন স্বামী নিয়ে যায় হাতে নাতে ধরছে, 2-3-4 থাপ্পড় মারছে এবং উনি অনলাইনে বলছে কিন্তু যে আমি জোরে থাপ্পড় মারছিলাম, এটা হয়তো একটু মাথা টাথা ফাটছে বা কিছু একটা হয়েছে। ওইটা ক্যাশ কইরা উনি মামলা ঢুকিয়ে দিলেন নারী নির্যাতনের। তারপরে তো ভাই ওই লোকটা দৌড়ের উপরে ছিল। যাই হোক, পরে পুলিশ বুঝতে পারছে সত্যটা, তদন্তে সত্যটা উঠে আসছে। এইভাবেই আমরা সত্য জানার পর আসল ঘটনাটা জানলাম। কিন্তু প্রথমে কিন্তু ধোলাই করে নিচ্ছে ওই ভদ্রলোককে আমরা,
পরে আমরা ধুলাই করলাম কাকে? ওই ভদ্র মহিলাকে। দেখেন এই যে লাদাখে যে ঘটনাটা ঘটলো, যেখানে একটা নারীর ইজ্জত নিয়ে চলে গেছে 5টা ছেলে, ওই ইজ্জত নিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে দেখেন ওইখানে মসজিদে হামলা হয়েছে, দোকানে আগুন দেওয়া হয়েছে, কত বড় ঘটনা ঘটছে, 3 জন আর্মি আহত হয়েছে, বহু রকম চিত্র আমরা দেখলাম। আজকাল তো ভাই আধুনিক যুগ, সবকিছু মোবাইলে চলে আসে, সচক্ষে আমরা দেখতে পাইতেছি। চারিদিকে থেকে ধিক্কার জানাইলো, কারা এই আকাম করলো, মানে ওই মেয়েটার ইজ্জত কারা নিল। পরে দেখেন এটা একটা তদন্ত কমিটি করা হয় 3 জনের, আর তদন্ত কমিটির প্রথম যিনি মেইন, উনি কিন্তু একজন চাকমা লেডি ডাক্তার। ওনার অধীনে যে তদন্তটা বাইরে আসলো, যে রিপোর্টটা বেরোয় আসলো, তাতে দেখা যাচ্ছে ওই মেয়েটার ধর্ষণ হয়ই নাই, ওই মেয়েটার ইজ্জত কেউ নেয়ই নাই ভাই। একবার না, 2বার না, 10 বার, 10টা পরীক্ষার পর জানা গেছে ওই মেয়ের ইজ্জতে কেউ হাত দেয় নাই। চিন্তা করেন, অথচ কত বড় ঘটনা ঘটে গেছে লাদাখে। এটা কেন ঘটছে, কেন ঘটাইতেছে, কারা ঘটাইতেছে, এগুলো আমরা বুঝি না, বুঝার কারণ নাই, আপনারাও বুঝেন। আর এই ধরনের ঘটনা এখানেই থাইমা থাকবে এমন না, কিন্তু আরো ঘটবে। কিন্তু এই পূজাতে পুলিশ প্রশাসন খুবই সাবধান ছিল বলে ভাই কোনো ঘটনা ঘটে নাই। রাজনীতিবিদরাও ভাই নিজেরাও গেছে এবং রাজনৈতিক দলরাও ভাই পাহারা দিছে, তাদের কর্মীরাও পাহারা দিছে, সবকিছু মিলায় পূজাটা সুন্দরভাবে শেষ হয়েছে। কিন্তু আগামী দিনগুলো কি সুন্দর যাবে? না, আগামী দিনগুলো সুন্দর যাবে না। হয়তো বলতে পারেন ভাই কেন সুন্দর যাবে না? আগামীতে তো নির্বাচন আসতেছে, চারিদিকে তো নির্বাচনের জোয়ার বইতেছে। কিন্তু প্রশ্ন হলো ভাই, এই নির্বাচনের পরে নির্বাচন কি মাইনা নিবে? না, যারা হারবে তারা মানবে না, যারা জিতবে তারা মানবে। আপনি লেখা রাখেন, এগুলার সিম্পটম পাওয়া যাচ্ছে। এখনই রাজনীতিবিদরা বলতেছে যে সবকিছু প্রশাসনের সর্ব অ্যাঙ্গেলে জামাতের এবং ছাত্র শিবিরের লোকজন বসে আছে। এখনই তো বলতেছে, তাই না, যে প্রশাসনের সব জায়গায় ছাত্র শিবির এবং জামাত ইসলাম দখল করে নিছে। তার মানে কি, এখন যদি একটা নির্বাচন হয় আর জামাত যদি কোনো ভালো ফলাফল করে, তাহলে কি বলবে? যে আমরা বলছি না, আগেই তো আমরা বলছি যে প্রশাসন ঠিক নাই, সব তাদের পক্ষের লোক। এখন আপনি কি করবেন? তার মানে কি, নির্বাচন দেওয়ার আগে তো প্রশাসন ঠিক করতে হবে। তার মানে কি, জামাতের লোকজন যে প্রশাসন দখল করে নিছে, তাদেরকে না সরাইয়া আপনি নির্বাচন দিবেন কিভাবে? এখন তাদেরকে যে সরাইবেন, কাকে বসাইবেন? এখন প্রশাসন থেকে এই যে জামাতের সবাইকে সরাই দিয়া নতুন মানুষ কই থেকে আনবেন? কই থেকে পাবো নতুন মানুষ? যাকেই দিবেন সেটা নিরপেক্ষ না ভাই, মানুষ নিরপেক্ষ হয় না। এটা বেগম খালেদা জিয়া বলে দিছে যে পাগলও নিরপেক্ষ হয় না, একমাত্র শিশু ছাড়া নিরপেক্ষ হয় না। মানুষ নিরপেক্ষ হইতে পারে না ভাই, ভিতর থেকে একটা চয়েস থাকে যে আমি এর পছন্দ করি, এর পছন্দ করি না, এরকম থাকে ভাই। মানুষ নিরপেক্ষ হইতে পারে না। এখন এই নিরপেক্ষ মানুষ কই পাবেন? কই থেকে আইনা এই নির্বাচন করাইবেন? নির্বাচনের আগে সেট আপটা করতে হবে, নাইলে তো ওনারা মাইনা নেবেন। আগেই বলতেছে এই যে ফজলুর রহমান সাহেব গতকালকে থেকে আজ পর্যন্ত বহু চ্যানেলে উনি ইন্টারভিউ দিয়ে ফেলাইছে, ওনার প্রতি আবার মাথা গরম হয়ে গেছে। আমার মনে হয় কয়েকদিন ঠান্ডা দেখছিলাম, 4-5 দিন আগেও বলছে জামাত ইসলাম একটা শিক্ষিত দল, ওদের রাজনীতি আমার ভালো লাগে, ওদের মধ্যে অনেক গুণী লোক আছে। আবার শুরু করছে যে না, যে জামাত ইসলাম একটি কালো দল, ছাত্র শিবির কালো দল। ওরা ডক্টর ইউনূসের সাথে ষড়যন্ত্র করে এমন একটা ডাইস তৈরি করছে যে ডাইসের ভিতর দিয়ে গেলে নির্বাচন হলে ওই জামাত ইসলামই পাস করবে, এই দেশের শাসন করবে জামাত ইসলাম। ওই ডাইসটা ভাঙতে হবে, ওই ডাইসের ভিতর দিয়ে নির্বাচন করা যাবে না। এটা হলো ফজলুর রহমান সাহেবের কথা। উনি আরো বলছে যে এই মুহূর্তে বাংলাদেশে স্বাধীনতার পক্ষের কোনো দল নাই। তখন যে সাক্ষাৎকার নিতেছিল, উনি জিজ্ঞেস করলো কেন বিএনপি কি স্বাধীনতার পক্ষে না, 71-এর পক্ষে না? তখন উনি একটু থতমত খায় যে না, তারা আছে, বিএনপিও আছে স্বাধীনতার পক্ষে, কিন্তু পুরোপুরি একদম 100% স্বাধীনতার পক্ষে কোনো দল নাই। আর 100% স্বাধীনতার পক্ষে দল না আসলে নির্বাচন সুষ্ঠু হবে না বা নির্বাচন হবে না, এরকম ইঙ্গিত দিছে। তখন ওনাকে ওই যে সাক্ষাৎকার যিনি নিচ্ছিলেন, উনি জিজ্ঞাসা করলেন ওইটা কি আওয়ামী লীগের কথা বলছেন? তখন উনি ইনায়া বিনায়া আওয়ামী লীগকে বুঝাইছেন স্বাধীনতার পক্ষের দল। এমনকি এরকম ইঙ্গিতও এখানে দেওয়া হয়েছে যে তাহলে কি এই স্বাধীনতার পক্ষের দলের দায়িত্ব আপনি নিবেন? তখন উনি না না, আমি কেন নিব? আমি বলতে চাচ্ছি স্বাধীনতার পক্ষের একটা দল নির্বাচনে আসতেই হবে। হ্যাঁ ফজলুল সাহেব, আপনি তো দায়িত্ব নিতে পারেন, ইনায়া বিনায়া এত কথা না বলে আপনি আওয়ামী লীগের, হ্যাঁ গুণ আওয়ামী লীগের দায়িত্বটা নেন না, ডিক্লার দেন যে ভাই আমি আওয়ামী লীগের যারা ভালো ভালো আছে, যাদের নামে কোনো বিচার নাই, যারা নিরপরাধ, তাদের নিয়ে আমি একটা দল বানাইতে চাই, আমি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, ডিক্লার দেন। তাইলে দেখবেন অনেকেই চলে আসবে আপনার দলে। হয়তো আপনি বলবেন যে না, তাদের কার্যক্রম তো নিষিদ্ধ। আমি এই কথা কিভাবে বলি? আমি বলবো আপনি সরাসরি আইনের আশ্রয় নেন যে আমি ভালো আওয়ামী লীগ, তাদের নিয়ে আমি আওয়ামী লীগ 2 নামে একটা দল করতে চাই। আপনি আওয়ামী লীগ 2 দেন না, দিয়ে আপনি আইনের আশ্রয় নেন, দেখেন আপনি অনুমতি পাওয়া যেতে পারেন। আপনি নিজেও তো আইনি লোক, শক্ত লড়াই লড়বেন আওয়ামী লীগের জন্য, অসুবিধা কি? এই যে রেজভি সাহেব ক্লিয়ার কাট বলতেছে, কোনো রাগ ঢাক নাই ওনার ভিতরে, যে প্রশাসনের সব জায়গায় জামাতের লোক বসে গেছে, ক্লিয়ার কাট কথা। দেখেন এটার জন্য আমি ওনাকে সাধুবাদ জানাই। ওনার মনের কথা মুখে চলে আসছে, পেটের কথা পেটে রাখে নাই, বইলা দিছে, এটা আমরা ক্লিয়ার হইলাম, তাই না? আসলে হয়েছে কি ভাই, ইনায়া বিনায়া সবাই একটা দিকে যাচ্ছে। সেটা কোন দিকে জানেন? যেটা শেখ হাসিনা চাইছে। শেখ হাসিনা বলছে না, এই জঙ্গি নেতা ইউনূসের অধীনে কোনো নির্বাচন হবে না, ইউনূস যদি নির্বাচন দেয় সেই নির্বাচন আমরা হইতে দেবো না, এরকম কথা বলছে না? তার মানে কি আপনারা অন্য কারো অধীনে নির্বাচন চাইতেছেন? হ্যাঁ, বিএনপির এক নেতা বলছিল নির্বাচনের আগে আরো 2-1টা সরকার আসবে এবং যাবে, তাই তো প্রমাণ করতে চান আপনারা। ঠিক আছে, কাকে দিয়া নির্বাচন করাইবেন ক্লিয়ার কাট কথা বলেন, সাংবাদিকদের সামনে খুইলা বলেন না কেন? মনের কথা, মনের কথা খুইলা বলেন। হ্যাঁ, জাতি জানতে চায় আসলে এই সরকারের অধীনে নির্বাচন করবো না অন্য কোনো সরকার আসবে। আসলে হয়েছে কি জানেন, কথা হচ্ছে রাবারের মতো, টাইনা লম্বা করতে হবে ভাই ব্রাদার। ধরেন এই যে আমি কথা বলছি, এটা একটা টিভি চ্যানেল, ধরে নেন, এখান থেকে ডেলি 5 থেকে 6টা টক শো করতে
করতে হয়। রাজনীতিবিদদের ডেকে এনে আমি টক শো করি, এবং আমাকে তো এই 6টা 7টা বা 5টা 6টা অনুষ্ঠানের জন্য 5টা 6টা সাবজেক্ট বাইছা নিতে হবে। সেই সাবজেক্ট কি, সাবজেক্ট তো খুঁজে বাই করতে হবে। যার জন্য উনি যে ওই যে আমেরিকাতে সাক্ষাৎকার দিচ্ছেন মেহেদী হাসান একজন সাংবাদিক রে, ওই মেহেদী হাসান কিন্তু এখন পপুলার, হ্যাঁ অনেক পপুলার। কি সাক্ষাৎকার দিছে, সেই সাক্ষাৎকারের খন্ড খন্ড অংশ নিয়ে আমি 5-6টা অনুষ্ঠান চালাবো। প্রথম খণ্ডতে দিব ইউনূস স্যার আওয়ামী লীগকে আনতে চায় নির্বাচনে। দ্বিতীয় অনুষ্ঠানে কি আনবো, যে না ইউনূস স্যার নির্বাচন দিবে কিন্তু আওয়ামী লীগ না, আওয়ামী লীগ যদি নির্বাচন করতে হয় তাকে ক্ষমা চাইতে হবে, এবং বিচার কার্যকর শেষ হওয়ার পর যদি আইন বলে নির্বাচন হবে তাহলে নির্বাচন করতে দিব আমি। এইটা 3 নম্বর অনুষ্ঠান সাবজেক্ট বাইছা নিব, সেন্ট মার্টিনে আমেরিকান আর্মি ঢুকে গেছে। 4 নম্বর অনুষ্ঠানটা বাইছা নিব খাগড়াছড়ি লাদাখে একটি নারী নির্যাতন হয়েছে। 5 নম্বর বাইছা নিব লাদাখ আর চিটাগাং যাইতে হলে ভিসা লাগবে। এই যে ফজলুর রহমান সাহেব বলছে, বীর মুক্তিযোদ্ধা, লাদাখে যাইতে নাকি ভিসা লাগবে এখন, এরকম একটা কথা বলছে। আর 6 নম্বরটা বাইছা নিব কি, এই যে আজকে এয়ারপোর্টের মধ্যে ধাক্কাধাক্কি হয়েছে সাংবাদিকদের সঙ্গে, এনসিবির ওরা আর কোনো খবর পরিবেশন করবে না, ওদেরকে নাকি ধাক্কা মারছে, অপমান করছে, এটা বাইছা নিব। এইভাবে 5-6টা অনুষ্ঠান চালাইতে তো হবে আমাকে, প্রতিদিনই চালাইতে হবে, প্রতিদিনই আমাকে নিউজ তৈরি করতে হবে। তো ভাই ছোট্ট একটা কথাকে টাই নাই না রাবারের মতো লম্বা করতে হবে, নাহলে অনুষ্ঠান চালাবো কি দিয়া, তাই না? এই কাজই চলতেছে এখন, বিশ্বাস করেন এই কাজই চলতেছে ভাই সারা বিশ্বে। তবে আমাদের দেশে একটু বেশি, তার চেয়েও বেশি ভারতের ব্যাপারে তো বলছে এটা গুজবের কারখানা। ইউনূস স্যার কিন্তু এটা ক্লিয়ারলি বলছে ওই যে মেহেদী হাসানের ইন্টারভিউতে, ওইটা নিয়ে কিন্তু ওইটা বেশি কথাবার্তা না, ওইটা নিয়ে কথাবার্তা বলতেছে ওরা। আমরা গুজবের কারখানা কি করে হইলাম, আমরা কি শুধু ভুয়া নিউজ দেই? ওইটা কিন্তু আবার ওদের গায়ে লাগছে, যার জন্য ওরা প্রতিবাদ করতেছে, নো আমরা ভুয়া নিউজ দেই না। এটা চলতে থাকবে ভাই, কারণ কি জানেন, এখানে টিআরপির ব্যাপার আছে, ভিউ ব্যবসার ব্যাপার আছে। আচ্ছা ধরে নেন এই মুহূর্তে যদি ইউটিউব থেকে ঘোষণা দেওয়া হয় যে আমরা কাউকে কোনো টাকা পয়সা দেবো না, কাল থেকে একদম স্টপ পেমেন্ট, কোনো পেমেন্ট করা হবে না, কয়জন থাকবে, কয়টা অনুষ্ঠান করবেন আপনি? ডেলি 5-6টা অনুষ্ঠান করবেন না? আমি এই যে বক বক করতেছি, হয়তো দেখা গেল আমিও আসুন না, আরে হ্যাঁ কোনো পয়সা করে দিবে না, তাহলে চিল্লায় লাভ কি ভাই? মাথায় রাখেন, এটাই চরম সত্যি কথা। এখানে বুঝছেন টাকা পয়সা জড়িত তো ডলার জড়িত, এখানে টাকা পয়সা জড়িত ডলার জড়িত, এটা বুঝতে হবে। আর আপনি যত কথা বলতে পারবেন, কথাকে রাবারের মতো টাই না যত লম্বা করতে পারবেন, তত আপনার টাকা পাবেন। এই কারণেই বুঝছেন এগুলা হচ্ছে। আপনারা বিভ্রান্ত হবেন না, ডক্টর ইউনূস স্যারের কথাবার্তাগুলো খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। উনি একই জায়গায় আছে, আগে যেখানে ছিল এখনো ওইখানেই আছে, এবং এই যে আমরা আম পাবলিক যারা আছি আমরা ওই একই জায়গায় আছি। আমরা একটা নতুন বাংলাদেশ চাই, আর আমাদেরকে এই নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাইছিল ডক্টর ইউনূস স্যার, সাথে ছিল এই ছাত্র জনতা যারা জুলাই গণ অভ্যুত্থানের সাথে, তাদের স্বপ্নটা কি একটা নতুন বাংলাদেশ। আসলে হয়েছে কি জানেন, একটা কথার অনেক রকম অর্থ বাই করা যায়। যেমন দেখেন, একটু আগে দেখলাম আমাদের হুমায়ুন কবির সাহেব বিএনপির, উনি বলতেছেন বিএনপি নির্বাচন করবে এবং ওনাদের প্রধানমন্ত্রী তারেক রহমান। আচ্ছা ভাই ব্রাদার, আমার কি বারবার আপনার সামনে এসে বলার দরকার আছে যে আমার সংসারের কর্তা আমি, এই সংসার আমি চালাই, এই সংসারটা চলে আমার টাকা? এটা যদি আমি বারবার বলি তাহলে আপনার মনে কি প্রশ্ন জাগবে না, জয় মিয়া সংসারের কর্তা আপনি তো সংসার চালাইবেন? এটা বারবার বলার কারণ কি? তার মানে কি আপনি সংসার চালান না, নাকি কোনো বোর সাথে ঝামেলা আছে? নাকি এই কথা আপনি বারবার বলেন কেন? এখন আপনারা যদি বলেন বিএনপির কর্তা হচ্ছে তারেক রহমানই প্রধানমন্ত্রী, তার অধীনে নির্বাচন হবে, এই কথাটা আর বললেন না। এই কথাটা বললে মনে হয় আপনাদের ভিতরে কোনো ঘাপলা আছে, আপনাদের কোনো দ্বিতীয় চিন্তা আছে, হ্যাঁ 2 নম্বর চিন্তা আছে, যেটা বাদ দিয়ে হয়তো এখন তারেক রহমানে আসছেন, যার জন্য এত জোর দিয়ে বলতেছেন। কিন্তু আমরা প্রথম থেকে এই পর্যন্ত যেটা জানি, তারেক রহমানই তো প্রধানমন্ত্রী হবে বিএনপি ক্ষমতায় আসলে, তাই না ভাই? এটা বারবার বলার দরকার নাই। আমরা যেটা খেয়াল করছি, একটা হচ্ছে যে হাসিনা চলে গেছে, স্বৈরাচার চলে গেছে, কিন্তু তার সমস্ত প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, সশস্ত্র বাহিনী সব রয়ে গেছে দেশে। হাসিনার নেতৃত্বে তার আওয়ামী লীগের সমস্ত নেতৃবৃন্দ দেশ থেকে পালিয়ে গেছে, হাজার লক্ষ কোটি টাকা দেশ থেকে লুট করে নিয়ে তারা বিদেশে জীবনযাপন করছে। কর্মীদেরকে তারা দেশে ফেলে চলে গেছে, এবং তারা আশা করছে যে এই কর্মীরা লক্ষ লক্ষ কোটি কোটি কর্মীরা আবার এই চোর বাটপার ডাকাত খুনি নেতৃবৃন্দদেরকে দেশে ফিরিয়ে আনবে। এবং এই পর্যায়ে হাসিনা চলে যাওয়ার কারণে আমাদের প্রতিবেশী যারা, তাদেরকে এই যে যেটা জনাব রাশেদ প্রধান বললেন যে দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।